না লিখে না দিলে ভাই আমার সোজা কথা আমি বাবার বাড়িতে যাব, গিয়ে একদম সরাসরি মামলা করব। মামলা করার পর এই বাড়ি দোতলার ফ্ল্যাটটা আমি আমার নামে নিয়ে ছাড়বো। কালকেও কিন্তু আপনাদের ভাইয়া বলছে যে বড় সতী নাকি নিজের মুখে বলছে যে তারে আলাদাভাবে সংসার করতে দিতে হবে, আলাদাভাবে সবকিছু দিতে হবে। এটাই হচ্ছে মেইন কাহিনী। জামাই কেন 2 দিন পর পর আমার সাথে ঝামেলা লাগায় আর মনে করেন যে তার কথার মাধ্যমে আমার ইঙ্গিত দেয় যাতে আমি সংসার থেকে চলে যাই, তারে ডিভোর্স দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জানি আপনারা সবাই অপেক্ষায় আছেন যে আমার বাবার বাড়ি থেকে তো সব মানুষজন চলে আসছে, এখন বাড়িটাকে আমার নামে লিখে দেওয়া হইলো নাকি কি ডিসিশন হইলো, আমি কেন বাড়িটা চাই, তো সেই সব কিছু আজকে আপনাদেরকে বলবো। তার আগে আমি আমার একটা বোনের কাহিনী আপনাদেরকে বলি, কারণ আপনারা সবাই আমাকে এই প্রশ্নটা করেন যে আপনার শাশুড়ির বাড়ি কেন আপনার নামে দেওয়া হবে, এটা কোন আইনে আছে ইত্যাদি আরও অনেক কিছু আপনি পাবেন না, মানে শাশুড়ি মায়ের বাড়ি যত যাই করেন না কেন। তো তাদেরকে আমি আমার একটা বোনের কাহিনী বলি। গাইজ, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অনেক বেশি নয়েজ, তারপরে ঘরেও তো অনেক মানুষজন, শেষমেশ জায়গায় পাইছে এই শাশুড়ির রান্নাঘরটার মধ্যে, তাই এখানেই চলে আসলাম আপনাদের সাথে মূল বিষয়গুলোতে কথা বলার জন্য। সেগুলো বলে আজকের ভিডিও শেষ করে দিব, হাতে একদমই সময় নেই। তো যাই হোক, এখন আমি যে কথা বলতেছিলাম, আমার একটা দূর সম্পর্কের বোন ছিল। তো ওই বোনের হচ্ছে জামাই বিদেশ থাকে, এখন দেশে একটা জায়গা কিনবে। এখন জায়গা কেনার টাইমে বোন বলছে কি জায়গাটা আমার নামে দিও, এখন জামাই বলতেছে কি না ওর নামে দিবে না, সে তার নামে দিবে, আর না হলে বাবা মায়ের নাকি তার সব কিছুর উপর অধিকার বাবা মাকে দিবে। এখন মেয়ে বলতেছে কি সারা জীবন কষ্ট করে আমি জামাই ছাড়া থাকি, তারপরে তুমি দেশে থাকো না, মানুষের কত কিছু আমার শুনতে হয়, একটা আবদার করছে সে আবদার রাখতে পারবা না ইত্যাদি আরও অনেক কিছু। তো যাই হোক, পরে জামাই কোনোভাবেই দিবে না, অনেক কিছুই বলছে দিবে না, মেয়েও এমন নিয়েই ছাড়বে যেমনিই হোক। পরে কি করলো, বললো যে আমি আমার বাবার বাড়িতে চলে যাব, তাও দেয় না। পরে মেয়ে বাবার বাড়িতে চলে গেছে, আমার বোনটা মানে চলে আসছে আর কি। আসার পরে 2 দিন ছিল, 2 দিন থাকার পরে জামাই নিজ থেকেই বলতেছে আচ্ছা থাক, তোমার আর বাবার বাড়িতে থাকা লাগবে না, তুমি ফিরে আসো, তোমার নামে আমি হচ্ছে জায়গাটা দিব। পরে এক বোনের নামেই দিছে। মানে আলহামদুলিল্লাহ 1 বছর হয়ে গেছে ওদের সংসারের, এখন আবার ওই বোনের ঘরে বাচ্চা হবে, সুন্দর মতো সংসার করতেছে। ও কি চলে গেছে? তো আমার ক্ষেত্রে তো বিষয়টা এমন, আমার বোন কেন চাইছে, ও জামাই বিদেশ থাকে, নানান মানুষ নানান কথা বলে, জামাই আবার সেসব কথা শুনেও প্রবাসীর একটু যেমন টাইপের হয় আর কি। তো এখন ওর মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে, ও নিজের নিরাপত্তার জন্য এই জিনিসটা চাইছে। আমার ক্ষেত্রেও তো ভাই আমি নিরাপত্তাটাই চাই, শাশুড়ির বাড়ি তো চাই, এই কারণেই আমি তো এই জিনিসটা তারা আমারে দিতে চায় না। আমি তাদেরকে বারবারই বলি যে আমি বাবার বাড়িতে যাব, কিন্তু আমি হচ্ছে বাবার বাড়িতে যাই না। আমিও কিন্তু এই যে আমার বোনটার মতো বাবার বাড়িতে গিয়ে 2 দিন থাকলে পরের দিনে আমারে বলবো যে আসো তোমার নামে বাড়ি দিব, তুমি আর থাইকো না, বাবার বাড়িতে থাকা লাগবে না। তো 2 দিন হচ্ছে আমি যাই না, কারণ আমার মেয়েটা আছে, মেয়েকে তো আমার সাথে আর যেতে দিবে না, সেটা তো আপনারা জানেনই, যেতে দিবে না। তো আমি আমার মেয়েদের ছাড়া 2 দিন থাকতে হবে, মেয়েটাও 2 দিন এখানে থাইকা তাদের কাছে কষ্ট পাবে, তারা তো কত আদর যত্ন করবে সেটা আমার জানাই। তো আমি হচ্ছে আমার মেয়েটারে কষ্ট দিতে চাই না, এই কারণে তাদের সাথে ভালোই ভালো সব কিছু করতেছি। আর যদি ভালোই ভালো না মানে তাহলে তো ভাই যেটা বলছি সাথে সাথে বাবার বাড়িতে যাব, গিয়ে হচ্ছে মামলা করব। আরেকটা বিষয়, মেয়েরা আমি নিতে পারবো না বিষয়টা এমন না, নিতে পারবো, সেখানে আমার বাবার বাড়িতে গিয়ে হচ্ছে আগে মামলা করতে হবে, মামলা করার পর মানে মেরে পেয়ে যাব সব কিছু মিলে। তা আমি সেটা হচ্ছে তাদেরকে বারবার ভালোভাবে বলতেছি, কিন্তু তারা মানতেছে না। এখন না মানলে ভালো না দিলে, ওই যে একটা কথা আছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বাঁকাই এই ঘিটা তুলতে হয়, তো এরকম আর কি আমার ব্যবস্থা নিতে হবে। এখন বাবার বাড়িতে যাব, যদি না দেয় গিয়ে মামলা টামলা করব, তারপরে আমারটা যেমনি হোক আমি নিব। এখন অনেকেই আমার এই প্রশ্নটা করেন যে মামলা আপনি কি মামলা দিবেন, মামলা দিলে তো আপনি নিজেই ফেসে যাবেন, আপনি কি কি করছেন এগুলো তো সব দেখার। শোনেন, আমি তো মামলা দেওয়ার মতো বিষয় কম নাই, আমি কি বাড়ি নিয়ে মামলা দিব? আপনাদের কি মনে হয় তারা আমার সাথে এতদিন যা করছে সেগুলা নিয়ে দিলেই তো হয়েছে? তারপরে মামলার কথা দূরে রাখেন, আজকে মানুষগুলা যে আসছে, মানুষগুলারে যদি আমি এসব কথা বলি যে আমারে এসব কথা বলছে, ঝাড়ু দিয়ে পিটে নাকি সংসার থেকে বের করবে, তারপরে আমার জামাই আমার উপেননি বলে যে সে আমারে ভালোবাসে না, আমারে তার বড় বড় অনেক বেশি ভালোবাসে, আমার সাথে নাকি ঠেক্কা তার সংসার করতে হয়, আমারে সহ্যই করতে পারে না, আমি খুবই একটা বিরক্তিকর মেয়ে ইত্যাদি আরো অনেক কিছু বলে, আরো অনেক কিছু আছে। এখন যদি সেগুলো স্বীকার না করে, আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণও দেখাতে পারি, সে যে প্রতিনিয়ত আমার এইসব বলে অপমান করে, তো অনেক কিছু আমার কাছে আছে। তো মামলা থাক দূরের কথা, যে মানুষগুলো আছে তারাই তো মনে করেন যে অবস্থা খারাপ করে ফেলবে,
এসব কথা শুনলে যে হ্যাঁ একটা মেয়ের ঘরে রেখা এরকম এরকম অবস্থা, তো মেয়ে চাইবে না কেন জায়গা? এটা যে কারোরই আপনাদের নিজেদেরও বোঝা উচিত। তো এখন আসি যে আমি কেন শাশুড়ির বাড়িটা আমার নামে চাই, এটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন। তো গাইস, আজকের ব্লগটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে করতেছি, ঘরে মানুষজন বুঝতে পারতেছেন কেমন অবস্থার মধ্যে ব্লগটা করতেছি, একটু কাট গেছে, কেউ কিছু মনে করবেন না। এখন বলি যে আমি কেন শাশুড়ি মেয়ের বাড়িটা পাবো না। আপনারা যে বলেন আপনি কি মানে কোন ভিত্তিতে কোন আইনে হচ্ছে আপনার শাশুড়ির বাড়িটা পাবেন, তো আপনাদেরকে বলি যে আমি কেন শাশুড়ির বাড়ি পাবো না। প্রথমত তারাই তো আমার মধ্যে ইনসিকিউরিটি তৈরি করছে, তারাই তো 10টা কথা বললে তারাই শুরু করছে, না আমি শুরু করছিলাম। আমি কখনোই হচ্ছে মানে আজে বাজে কথা শুরু করিনি। যখন তারা শুরু করছে তখন আমি আর কয়দিন ভাই চুপ করে থাকবো? চুপ করে থাকলে তো দেখতেছি সমস্যা বাড়তেছে, এখন আমার মুখ খুলতেই হবে, আমি বাধ্য হয়েছি, তখনই হচ্ছে বলছি সব কিছু। এখন মানে জামাই অবস্থা তো আপনারা জানেনই কেমনে অবহেলা করে, উপেনলি সবসময় শুধু বলতে থাকে বড় বড়ে ভালোবাসি, বড় বড়ে তার লাগবে, আমি নাকি তারে বসে বসে শুধু জ্বালাই, তারে আমি একদম শান্তি দেই না, আরো কত কিছু যে বলে আমার নামে। তারপরে আগে তো শুধু জামাই ছিল, এখন জামাইয়ের সাথে সাথে আমার শাশুড়িও যোগ হয়েছে। তার ছেলে যেদিকে যাবে সেও সেদিকে যাবে। ছেলে যদি আমার ছাইড়া দেয়, সে ছেলেরা নাও করবে না, কিছুই করবে না, যে না এরকম করো না, তোমার একটা মেয়ে আছে, থাকো, ওরা নিয়ে সংসার করো, ওই সেও বলবে যে তুমি চলে যাও, আমার ছেলে তোমারে রাখবে না, আমি তোমারে কেন রাখতে যাব। এরকম একটা অবস্থা আমার মধ্যে। তো আমার মধ্যে ইনসিকিউরিটি গুলো কাজ করাইছে কে? তারাই তো করছে না, আমার নিজের মধ্যে চলে আসছে। আর আগে মানে 4টা বছর ধরে তো সংসার করতেছি গাইস, সংসারের প্রতি অবশ্যই একটা মায়া আছে, ভালোবাসা আছে, না হলে সংসার কখনো হয় না, সুন্দরভাবে থাকেও না। আমাদের সংসারটা সুন্দর ছিল মানে আমাদের মধ্যে ভালোবাসা ছিল, আমার সংসারের প্রতি মায়া ছিল, সংসার করব এরকম ভাব ছিল, সংসার ছেড়ে চলে যাব এরকম কিছু আমার মধ্যে কখনো ছিল না, বা সংসারে ঝামেলা করব। তো 4টা বছর ধরে হচ্ছে একরকম ভাবে সংসারটা করে গেছি, বড় সতীন ছিল। আর আগে একটা বিষয় ছিল কেন ইনসিকিউরিটি কাজ করে নেই, আর এই ধরনের কিছু না আমার মাথার মধ্যে আগে কখনো 4 বছরে আসেও নাই যে আমি হচ্ছে বাড়ি লিখে নিব, আমার হচ্ছে একটা সেফটির দরকার, আমার বাড়ি লাগবেই লাগবে, এই ধরনের কিছু বিশ্বাস করেন 4 বছরে কখনো আসে নাই। কারণ বড় সতীন তো তখন ছিল। বড় সতীন মনে করেন যে জামাইয়ের সাথে একটা ঝামেলা হয়েছে, আমার ঝামেলা হওয়ার পর আমি বলতেছি যে আমি চলে যাব, তখন বড় সতীন ওই বিষয়টাতে বাধা দিত যে না তুমি যাবা না, আমারে বুঝাইতো, তারপর জামাইরে বুঝাইতো, বা এরকমটা হয়তো যখন একটু বেশি বেশি রাগ দেখাইতাম যে না আমি চলেই যাব, এখানে আর থাকা সম্ভব না, এত কিছু সহ্য করে, তখন বড় সতীন বলতো কি ও না থাকলে আমিও থাকবো না, এরকম ছিল বিষয়টা। তো এখন তো বড় সতীন সেটা করবে না, করবে না তো করবে না, মনে করেন যে আয়েশা উল্টা আমার আরো কিভাবে সংসার থেকে বের করবে, অশান্তি শুরু করবে আসার পরপরই। কেন কালকেও কিন্তু আপনাদের ভাইয়া বলছে যে বড় সতীন নাকি নিজের মুখে বলছে যে তারে আলাদাভাবে সংসার করতে দিতে হবে, আলাদাভাবে সবকিছু দিতে হবে, বড় সতীন নাকি নিজে বলছে। বুঝতে পারতেছেন বিষয়টার আগের মতো নেই। আর 4 মাস ধরে যেই ঘোরানি পেঁচানি গুলো খাওয়াইছে, তারপরে তো বড় সতীন কোনোভাবেই সবকিছু সহজভাবে মেনে নিবে না। তো আমার লাইফ আমি নষ্ট করছি কাদের জন্য? ওদের জন্যই। আমার লেখাপড়া শেষ করছে, আমার একটা সুন্দর কেরিয়ার ছিল, কেরিয়ারটা শেষ করে দিচ্ছে, আমার ইমেজ নষ্ট করছি সবার কাছে। এই যে আপনারা আমার খারাপ বলেন, 8-10টা মানুষ আমার খারাপ বলে, হয়তো বা সামনাসামনি যারা থাকে তারা আমারে মানে সামনাসামনি দেখলে বলে না, কিন্তু মনে মনে তো বলে, তারপরও সেগুলো কথা না। 10 জন মানুষের 10 রকম কথা থাকবেই, যত ভালোভাবে থাকি না কেন তাদের ওই যে আমার খারাপ দোষগুলোই খুঁজে বেড়াবে। তা আমার যদি পড়াশোনাটা থাকতো তাইলে একটা কথা ছিল, আমি তো আমার পড়াশোনাটা ওদের জন্য বাদ দিয়ে দিছি, পড়াশোনাটাও করি নাই যে না থাক ওরা 2জন করুক তাইলেই চলবে, আমি না হয় ঘর সামলাইলাম, পড়াশোনাও বাদ দিয়ে দিলাম, যে পড়াশোনা নিয়ে আমার এত শখ ছিল। যদি পড়াশোনা শুরু করতে পারতাম তাহলে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকতো যে না আমি পড়াশোনাটা আবার শুরু করে মেয়েদের নিয়ে আমি আমার মতো থাকতে পারবো, আমার এত কিছু দরকার নেই। তা আমার কোনো দিক দিয়ে মনে করেন যে কোনো উপায় নাই। আর আমি সংসারটা ছেড়ে যাইতেও চাইতেছি না। 4টা বছরের সংসার কিন্তু 4টিখানি কথা না, আমি সংসারেই থাকতে চাইতেছি সেই ধরে। এই কারণে মনে করেন যে যেহেতু ঝামেলা হবে আমার নিয়ে 2 দিন পর পর, সেই ঝামেলাটা যাতে কেউ না করতে পারে, বা করলো আমার যাতে কখনো বলতে না পারে এই সংসার থেকে বাইর হয়ে যায়, আমার যাতে বাইর করে দিতে না পারে, তাদের মধ্যে একটা ভয় কাজ করে সব সময় যে না এই বাড়িটা তো ওর, যেহেতু আমার বাড়ি, আমার বাড়ি থেকে আমার একে বের করে দিতে চাইবে, বলেন বলার সাহসই তো পাবে না। এই জন্য হচ্ছে আমি বাড়িটা চাই, আমি আমার মেয়েকে নিয়ে ভাই আমার মতো সুন্দরভাবে থাকতে চাই। গাইস আমি যেটা বলতেছিলাম যে আমি কেন শাশুড়ি মেয়ের বাড়ি চাই,
আর কিভাবেই বা পাবো সেটার উত্তরটা দিতেছিলাম। তো এতক্ষণ তো শুনলেনই আপনারা যে প্রতিনিয়ত সংসার আমার সাথে কি হইতেছে, তারপরে বড় সতীন আসার পরে আবার তো ও আরেকটু ঝামেলা শুরু করবে, একটা টানা হেঁচড়ার মধ্যে পড়বো, আবার সেম ঝামেলাগুলো হচ্ছে রিপিট হবে। এখন যে ঝামেলাগুলো হয়, এখন তো জামাই দিনের পর দিন শুধু অশান্তি করতেছে আমার এই সংসার থেকে বের করার জন্য। তার বড় বউরে নিয়ে ভালোভাবে সংসার করবে সুখে শান্তিতে, বড় বউ আর কিছু বলবে না। এটাই হচ্ছে মেইন কাহিনী। জামাই কেন 2 দিন পর পর আমার সাথে ঝামেলা লাগায় আর মনে করেন যে তার কথার মাধ্যমে আমার ইঙ্গিত দেয় যাতে আমি সংসার থেকে চলে যাই তারে ডিভোর্স দিয়ে। কালকে মেইন কথাটা তার মুখ দিয়ে বের হয়ে গেছে, মুখ ফসকে তার নিচ থেকে মনে হয় না বলতে চাইছে যে বড় সতীন আলাদাভাবে সবকিছু এখন করতে চায়, ও আমার নিয়ে সংসার করতে চায় না এখন। তো যাই হোক, এই হচ্ছে কথা। আবার টানা হেঁচড়ার মধ্যে পড়বো, বড় সেদিন আসার পরে আমার সংসার থেকে বের করে দিতে চাইবে। তারপরে শাশুড়ির মতো বলছে তার নাতিন নাকি এখানে অধিকার বেশি, বড় সেদিন আইসে ওর অধিকার খাটাবে। মানে 4 মাস ধরে তো ছিল না, বাবার বাড়িতে ছিল, ঝামেলা তো করছে করছে, এখন আবার অধিকার আয়সা খাটাবে। তো কি হবে না হবে সেটা আপনারাও বুঝেন, আমিও বুঝি। আর বড় সতীনের আসার কথা বলতেছি কারণ ও তো নিজের মুখে বলতে আপনারা হচ্ছে আমার কথাটা ভুল বুঝছিলেন। ওই দিনের ব্লগে আমি কিন্তু বলছি যে ও ঘুরাই পেঁচায়া বুঝাইতে চাইছে যে সংসারে আবারও ফিরে আসতে চায়, মানে সরাসরি বলে নাই যে আমি আসবো আমারে নিতে আয়, এরকম কিছু না। একটা পজিটিভ ভাইব পাইছি, তো সেটাই আমি আপনাদেরকে বলছি যে এখন আসতে চাই, যে আমি ভার্সিটিতে চান্স পাইছি আর পজিটিভ ভাইব দেওয়া শুরু করে দিছে। এতদিন সেই সংসারে আসবে না, কত কত কথা। যাই হোক, আয়শা যে কি করবে সেটা তো ভালোভাবে আমি বুঝে গেছি। আবার সমস্যা হোক, আমি এরকম কিছুই চাই না। তারপরে আবার আরেকটা জিনিস কি, বড় সতীন যদি নাও আসে, ধরে নিলাম ও আসবে না, কিন্তু আব্দুর রহমান তো আসবেই। মানে জামাই নিজেই বলছে আমার বড় বউ না আসলো আমি আমার ছেলেকে আনবোই, ওই জায়গায় আমি আর রাখবো না। তো আব্দুর রহমান আসলে তো আমার কাছেই থাকবে। আমি মানে যত যাই হয়ে যাক আমি তো যাবো না, আর বাড়ি তো আমার নামে যেমনি হোক লিখে ছাড়বো। তো আব্দুর রহমানও তো আমার কাছেই থাকবে, আমার দোতলার ফ্ল্যাটেই থাকবে। তো ভোগকে আমি করতেছি নাকি ওনার নাতি নাতনিরা করবে সেটা আমারে বুঝান। তো ওনার নাতি নাতনিরাই তো করবে সব কিছুর ভোগ। আমি তো মনে করেন যে জাস্ট একটা নিরাপত্তার জন্য চাওয়া যে বাড়িটা আমার নামে লিখে দেওয়া হোক। তো এই জিনিসটা যদি না পারে তাহলে কেমনে হবে? আমি তো মনে করেন যে ভালোভাবে বলে যাইতে যাইতে একদম ঝাঁঝরা পাজরা হয়ে যাইতেছি, তারপরেও তারা হচ্ছে দিবেই না। তাইলে আমার মধ্যে এই জিনিসগুলা কেন তারা তৈরি করছিল, আমার প্রতিনিয়ত এমন অবহেলাই বা কেন করে? আমি কিন্তু তাদের কারণেই হচ্ছে তাদের বাড়িটা মানে পাই, তাদের কাছ থেকে প্রতিনিয়ত আমার সাথে যা করছে জুলুম, এইগুলার কারণে তো মনে করেন যে আপনাদেরকে আগেই বলছি যে কি সমস্যা হইতে পারে। আর আমি চাইতেছি আমার নিরাপত্তার জন্য, আমি একজন বউ হিসেবে আমি তো এটা তাদের কাছ থেকে পাও না, আমার থাকার জায়গার একটা নিরাপত্তা তো আমি তাদের কাছ থেকেই পাই, তাহলে সেটা তারা আমাকে দিবে না কেন? বাড়ি তো আমি পাবোই আমার নামে, যেমনে পারি আমি তো বলছি নিয়েই ছাড়বো এবারে বাড়ি। তা এখন আসা যাক যেটার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, যে আমার বাবার বাড়ি থেকে তো আমার আব্বু আসছে, তারপরে আরো কিছু মানুষজন আসছে, বিচার সালিশ বসবে, সেখানে হচ্ছে কি কি কথা হইলো সেটা জানার জন্য বসে আছেন। আসলে শাশুড়ি মা হচ্ছে ডিউটিতে আছে, এখনো পর্যন্ত আসে নাই। আমার বাড়ির মানুষজন আজকে চলে আসছে, আমার শাশুড়ি আসার নাম নেই। সে বলছিল দুপুরের মধ্যে চলে আসবে, কিন্তু আসে নাই আর কি। তার নাকি কি কাজ পড়ে গেছে হসপিটালের মধ্যে। আসলে এগুলা হচ্ছে ঘুরানো পেঁচানো জিনিস আর কি। সে কারোর সাথে হয়তো বা যুক্তি পরামর্শ করতেছে এইসব নিয়ে। মানে একটা সপ্তাহ কাটতে গেছে, আগে শুক্রবারে হচ্ছে এই সব কিছু মীমাংসা করার কথা ছিল, আর আজকে শুক্রবার হয়ে গেছে। এত ছাড় দেওয়ার পরেও তাদের মানে হয়ই না। তাদেরকে আমার তো মনে হয় যে ওই যে আঙ্গুলটা বাঁকা করেই ব্যবস্থাটা করতে হবে, সোজাভাবে তারা কিছুই করবে না, সবসময় এরকমই করতে থাকবে, ঘুরাইতে পেঁচাইতে থাকবে। তো যাই হোক, শাশুড়ি মা হচ্ছে আসে নাই, আসবে একটু পরেই চলে আসবে। আসার পরে হচ্ছে বিচার সালিশ বসবে, তারপরে সেখানে কি কি কথা হয় সেগুলো তো আপনাদেরকে বলবোই। আর আমার মানে বাবার বাড়ি থেকেও যারা আসছে তারা সবাই তো সব কিছু শুনছে, আমার আব্বুর মুখ থেকে শুনে আসছে। তো এদিকের মানুষজন আছে, তো সবাই মিলে যে ডিসিশনটা নেবে, আমার তো মনে করেন যে আমার বাবার বাড়ির লোকজনদেরকে না হলে আমি বুঝিয়ে ফেললাম, কিন্তু আমার শাশুড়ি কিন্তু প্রত্যেকবারে, আমার আব্বু প্রত্যেকবার একা আসে, কিন্তু আমার শাশুড়ি হচ্ছে আরও মানুষজন নিয়ে বিচারটা করতে বসে, কি কি সংসারে ঝামেলা হয় সেই সব কিছু মীমাংসা করতে বসে। আমার আব্বু একলা এসে এতগুলা মানুষের সাথে হচ্ছে প্রত্যেকবার
তর্ক করে। তো সে অসুস্থ মানুষ, এই কারণেই কিন্তু আগের বার জার্নি করে এসে হঠাৎ করে জার্নি করে এসে একটু অসুস্থ হয়ে গেছে, তাদের কথার সাথে হ্যাঁ হ্যাঁ করতেছিল। তো এই কারণে এবার আর একলা আসতে দেই না। আমি বলছি যে আরও নিয়ে আসো মানুষজন, তুমি একলা আসলে কোনো কিছু হ্যান্ডেল করতে পারো না। তারপরে আমি তো আবার বড় মানুষের মাঝখানে গিয়ে বেশি কথা বলিও না, একটু চুপচাপ থাকার চেষ্টা করি, সব কিছু শোনার চেষ্টা করি যে ওনারা কি কি বলে। তো যাই হোক, শেষমেশ মীমাংসা তারা কি করে বাড়িটা আমার নামে লিখে দেয় কিনা সেটা তো আপনারা জানবেন না। লিখে না দিলে ভাই আমার সোজা কথা, আমি বাবার বাড়িতে যাব, গিয়ে একদম সরাসরি মামলা করব। মামলা করার পর এই বাড়ি দোতলার ফ্ল্যাটটা আমি আমার নামে নিয়ে ছাড়বো। তারপরে আমি আমার মতো থাকবো, তারা তাদের মতো থাকবে, তাদের সাথে আমার আর ভাই তেমন কোনো কথা থাকবে না। যতটুকু না থাকলে নয় ততটুকুই রাখবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ওইদিকে আবার মানুষজন বসে আছে, খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা করছি গাইস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।